শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময় সুইস রক্ষণ দেয়াল গুঁড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমির মঞ্চে মেসিরা। এমবোলোর লাল কার্ডে কপাল পড়ে সুইসদের। শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারেনি জাকার দল। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকঅ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমে দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময়ে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমে যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলি প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়াও থামাতে পারেনি আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকদের জয় উল্লাস। বৃষ্টি মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ভক্তরা। তাদের বিশ্বাস এবারের বিশ্বকাপেও শিরোপা নিয়ে ফিরবে মেসির দল। লিওনেল মেসিরা যেমন অপ্রতিরোধ্য, তেমনি আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকরাও। এমন জয় উদযাপন তাই বলে দেয় উত্তর আমেরিকা বিশ্বকাপে কোনো দল আটকাতে পারছে না মেসি আলভারেজদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে যখন লড়ছিল আলবিসেলেস্তেরা সকালে বৃষ্টিতে, তখন নাকাল রাজধানীবাসী। তবে সেই বৃষ্টিও আটকে রাখতে পারেনি সমর্থকদের। সংখ্যায় কিছুটা কম হলেও ম্যাচ শুরুর আগেই বড় পর্দার ম্যাচ দেখতে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজির হন ভক্তরা। বৈরী আবহাওয়ায় ম্যাচ দেখা নিয়েছিল অনিশ্চয়তা, তবে যে কোনো মূল্যেই মেসি মার্তিনেজদের খেলা দেখতে চাই তারা। আমরা সকাল 6টায় টিএসসি ময়দানে উপস্থিত হই একমাত্র আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। বৃষ্টি হোক ঝড় হোক, আর্জেন্টিনা মানে হচ্ছে ভাই আবেগের জায়গা। গ্রুপ পর্বে আধিপত্য দেখিয়ে পার করেছে আর্জেন্টিনা। নকআউটে সমর্থকদের স্নায়ু পরীক্ষা নিয়েছে। কোয়ার্টারে সুইসদের বিপক্ষে লিড নিয়েও জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে। তবুও সেমির টিকিট পাওয়ায় স্বস্তি সমর্থকদের কণ্ঠে। মানে আমরা 3 স্টার এবং 3টা গোল দিয়ে একটা ফ্লো তৈরি করেছি এবং এই ফ্লোটা আমাদের মধ্যে রাখতে পেরেছি। এটা আমাদের আসলে মানে খুশির বিষয়। আর্জেন্টিনার সবাই এক একজন মেসি, এটাই বুঝতে হবে। আমরা মেসি অবসরে গেলে ইনশাল্লাহ মেসি আবার বের হবে আমাদের। যত যাই হোক এই দলটা নিরাশ করবে না, জিত জয় নিয়েই ফিরবে। কোয়ার্টারে বাধা পেরিয়ে আসা আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের পথে থ্রি লায়ন্সদের বাধা টপকানোর কঠিন চ্যালেঞ্জ মনে করছে না মেসি ভক্তরা। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপায়। আমাদের কাছে কোনো দলই কঠিন না, সব দলই সহজ। প্রত্যেক ম্যাচে যেহেতু 3টা করে দিচ্ছি, ইনশাল্লাহ ইংল্যান্ডকেও 3টাই দিব। ফার্স্ট উইকে খারাপ হচ্ছে, লাস্ট উইকে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা লাস্টে আমরা গোল দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের
জয় এবার ইনশাল্লাহ হবে, আমরা বিশ্বকাপ নিবই আর্জেন্টিনা। প্রত্যেকবারই খেলা একটা কম্পিটিশন আছে, ওই লাস্টে যে গোল দিচ্ছে, তবে আমরা হতাশ না, আমরা এবারও ফাইনাল খেলবো ইনশাল্লাহ। মেসি গোল না পেলেও জয় এসেছে আর্জেন্টিনার, তাতেই উচ্ছ্বসিত সমর্থকরা, থামতে চান শিরোপা জয় দিয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। এবার বন্যা পরিস্থিতির খবর। আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ ডুবে আছে। 3 দিন ধরে তলিয়ে আছে সাতকানিয়া ও বাঁশখালী। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে থাকায় এখনও বিচ্ছিন্ন সারা দেশের সাথে সড়ক যোগাযোগ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 35টি গ্রাম। এতে পানিবন্দী অন্তত 8,000 মানুষ। দুর্গত এলাকায় সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড কাজ করছে। পাঠানো হয়েছে মেডিকেল টিম। বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের পেকুয়ায় আছেন রিপোর্টার বুলবুল রেজা, চট্টগ্রামের শফিকুল আলম এবং বান্দরবানে NA জাকির। শুরুতেই যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, গতকাল কিছুটা আশার আলো দেখেছিলেন কক্সবাজারের পেকুয়া, চকরিয়া এবং মাতামুহুরী, এই যে 3টি উপজেলা, এবং এই 3টি উপজেলা যারা পানিবন্দী হয়ে আছেন গত 1 সপ্তাহ ধরে, তারা গতকাল কিছুটা আশার আলো দেখেছিলেন। কারণ গতকাল বৃষ্টি ছিল না, এবং বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি নামতে শুরু করেছিল। কিন্তু গতকাল রাত থেকেই আবার বৃষ্টি শুরু হয়েছে, এবং সেই বৃষ্টি রাতে কিছুটা বিরতি দিয়ে আবার আজকে ভোর রাত থেকে কিন্তু শুরু হয়েছে এই ভারী বর্ষণ। এবং এই ভারী বর্ষণের ফলে এই মুহূর্তে আমি একটি উপসড়ক, অর্থাৎ এই মূল সড়ক থেকে বলিয়াপাড়া নামে একটি ইউনিয়ন রয়েছে, সেখানে যাওয়ার পথে একটি সড়ক, সেই সড়কটি ডুবে গেছে। এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি যে গতকালও কিন্তু এই সড়কটি পানি ছিল না, কোনো পানি ছিল না। আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যদি এই ধারা অব্যাহত থাকে, অর্থাৎ বৃষ্টির যে গতি বা বৃষ্টি যেভাবে ঝরছে, তাতে কিন্তু অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ নতুন করে যেসব এলাকা প্লাবিত হয়নি, সেগুলো কিন্তু নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। পাশাপাশি কক্সবাজারের যে 3টি উপজেলা, যেখানে প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী ছিল, সেই সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একটু আগেও আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে গতকালকের পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও আজকে যে পরিস্থিতি সেটি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং এখন পর্যন্ত বৃষ্টি, অতি ভারী বৃষ্টি সেটি হচ্ছে, এবং এটি যদি চলতে থাকে তাহলে নতুন করে অন্য এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকবে, এবং বন্যা দুর্গত বা পানিবন্দী এলাকার যে মানুষ, তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। আমরা একটু চট্টগ্রামে যাব, সেখানে আমাদের সহকর্মী শফিকুল আলম রয়েছে, সবশেষ অবস্থা জানবো তার কাছে। আসলে এখনো পর্যন্ত সাতকানিয়ার কিছু কিছু এলাকায় কোমর এবং গলা সমান পানি। আমি এই মুহূর্তে সাতকানিয়া আছি, আপনারা দেখানোর চেষ্টা করি আসলে মানুষের কি দুর্ভোগ। সে গলা সমান পানিতে মানুষ আসছে, এবং পেছন থেকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে যারা আসছেন কোমর সমান মারিয়ে, অনেকে গলা সমান পানি মারিয়ে কিন্তু আসছেন। এখনো পর্যন্ত বিভিন্ন বাসা বাড়ি, ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত তলিয়ে আছে পানির নিচে। পানি এখনো পর্যন্ত মূল সড়ক থেকে পানি নেমে গেলেও কিন্তু অধিকাংশ সড়কে কিন্তু এখনো ঘর বাড়িতে এখনো কিন্তু পানি রয়ে গেছে। তারা নানা দুর্ভোগে পোহাতে হচ্ছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, সাংসদদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, এবং তাদেরকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত না। গতকাল কিন্তু আরো বেশি পানি ছিল চট্টগ্রামের এই সাতকানিয়ায়। এছাড়া বাঁশখালী একই অবস্থা, বিভিন্ন ঘর বাড়ি ধসে গেছে, পানির নিচে তলিয়ে গেছে, এবং বলা হচ্ছে প্রায় 100 কোটি টাকা, 100 থেকে 150 কোটি টাকা মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত হবে। প্রায় 2,500-এর মতো বেশি পুকুর ঘের ডুবে গেছে, ফসলি জমি ডুবে গেছে, এবং রাস্তাঘাট ডুবে গেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পানি উঠে গেছে কিছু কিছু এলাকায়, এবং পাহাড় থেকে নেমে আসা যে ঢল, বান্দরবন থেকে সেই নেমে আসা যে ঢল, সেগুলো এখন কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে, এবং গ্রামের মানুষ, আমরা সকাল থেকে দেখেছিলাম গ্রামের মানুষ বিভিন্ন নৌকা নিয়ে কিন্তু, ডিঙ্গি নৌকা, বড় নৌকা নিয়ে কিন্তু তারা চলাচল করছে। একমাত্র বলা যায় এই যে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী সহ যে 4টি উপজেলার
উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এখন বেশি পানির নিচে বলা যায় বাঁশখালী এবং এই যে সাতকানিয়া, এবং এখানে বিএনপির নেতা কর্মীরা আসছেন এবং আমরা শুনেছি এনসিপির নেতা নাহিদ ইসলামও কিন্তু বাঁশখালীতে আসবেন কিছুক্ষণ পর, এবং যুবদলের সভাপতিও আসার কথা রয়েছে বাঁশখালী এবং সাতকানিয়ায়। ইতিমধ্যে কিন্তু জামায়াতের আমির এসেছেন এবং বিএনপির নেতাকর্মীরা এমপিরা কিন্তু বিভিন্ন ত্রাণ সহায়তা কিন্তু বিভিন্ন জায়গায় দেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যেখান থেকে আসলে পানি নেমে আসছে বান্দরবান, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি এম এ জাকের। বান্দরবানের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। গতকাল যে নতুন এলাকাগুলি প্লাবিত হয়েছিল সেই নতুন এলাকা থেকে পানিগুলি সরে গিয়েছে, বিশেষ করে ফায়ার সার্ভিস এলাকা, মেম্বারপাড়া এলাকা, বাস স্টেশন এলাকা এবং বালাঘাটা সড়ক থেকেও কিন্তু পানি কিছুটা নেমে গেছে। তবে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে এখনো কিন্তু তলিয়ে রয়েছে জেলার বেশ কিছু নিম্নাঞ্চল, বিশেষ করে আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলা, ইসলামপুর সহ লামা আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে। বলতে গেলে প্রায় জেলার লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়াও বিভিন্ন সড়ক কিন্তু এখনো পানিতে তলিয়ে থাকায় সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং রুমা থানচি যে অভ্যন্তরীণ সড়কগুলি রয়েছে বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায়, মাটি ধসে যাওয়ায় কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও কিন্তু এখনো ব্যাহত হয়েছে। তো যেটি বলা চলে আশ্রয় কেন্দ্রে 220টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রে 5000-এর বেশি মানুষ এই মুহূর্তে অবস্থান করছে। তাদেরকে শুকনো খাবার ত্রাণ প্রদান করা হলেও সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে পানিবন্দী মানুষ, কারণ গত 3 থেকে 4 দিন মানুষ পানিবন্দী হয়ে রয়েছে বিভিন্ন এলাকায়। সেখানে তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাদের বাসা বাড়িতে যে শুকনো খাবার বা যে শুকনো জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু এখন শেষের পথে। আমাদেরকে অনেকেই অভিযোগ করেছেন তারা বাড়িঘর থেকে বের হতে পারছে না, এজন্য তাদের কাছে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। তো আবারও বৃষ্টিপাত কিন্তু এখনো আবারও থেমে থেমে হচ্ছে। বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি কিন্তু আবারও বন্যার পানি বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এন এ জাকির, এবং এর আগে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম এবং বুলবুল রেজা। রাত থেকে টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে রাজধানীর বেশিরভাগ অলিগলি সড়ক, কোথাও হাঁটু সমান, কোথাও কোমর পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। রাত থেকে অঝোর বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, মৌচাক, কারওয়ান বাজার, মতিঝিল, পুরান ঢাকা, বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। অনেক এলাকায় পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা যায়। যানবাহন আটকে কোথাও কোথাও সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বিভিন্ন সড়কে যানবাহনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে। কিছু এলাকায় গাছ উপড়ে পড়ে চলাচলে আরও বিঘ্ন সৃষ্টি করে। জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেকে হাঁটু সমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। পর্যাপ্ত গণপরিবহন না থাকায় বৃষ্টির মধ্যেই দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়, তো আমাদের আর কি চলাচলে অনেক সমস্যা হয়। হাঁটু সমান পানি জমে যায়। তারপরে রাস্তায় মাঝে মাঝে অনেক গর্ত আছে, গর্তে রিক্সা উল্টে যায় বা মানুষও মাঝে মাঝে পরে হাত পা ভাঙে। পানি লাগি সব মারা যাচ্ছি না, বন্যা রিক্সা পড়ে যায়, ভাঙিয়ে যায়, মানুষ দুঃখ বা অনেক কিছু হইতেছে। কেমনে আসবো ভাই, জীবনের হুমকি। এদিকে জায়গায় জায়গায় করতে একবার পরিচিতি নিয়েছিলাম, উইটা আবার আসছি পুরো শরীর ভিজা। একটু ভাই একটু কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই, আবার আমাদের গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ বিষয়গুলো একটু দেখার জন্য ভাইয়া প্লিজ। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যুক্ত হচ্ছি সামদানির সঙ্গে। সামদানি, বৃষ্টি রাজধানী ঢাকার সাধারণ মানুষদের কাছে এক বিভীষিকার নাম। এই বৃষ্টি, সামান্য কিছু বৃষ্টি হলেই রাজধানী ঢাকায় হাঁটু সমান পানি যেখানে হয়ে যায়, সেখানে গেল 6 ঘন্টায় 76 মিলিমিটার এবং গেল 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টিতে পুরো রাজধানী ঢাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায় আমরা রয়েছি এবং এই নিউ মার্কেট এলাকায় হাঁটু সমান পানি জমেছে। এখানে কিছুক্ষণ পরপরই যখন গাড়ি আসছে, সেই গাড়ির ঢেউ এবং এখানে এই স্বাভাবিক যারা এখানে মানুষ রয়েছেন, সাধারণ জনতা, তারা জিনিসটাকে অনেকটা হাস্যোচ্ছলেই বলছেন তারা বিনা টিকিটে কক্সবাজার ভ্রমণ করতে এসে এখানে চলে এসেছেন। মূলত যে বিষয়টি এখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটি হচ্ছে
জলাবদ্ধতা এবং নগরীর যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সেই ব্যবস্থার যে কতটা দুর্বলতা তা আসলে এই রাজধানী ঢাকায় বৃষ্টি হলেই টের পাওয়া যায়। কারণ কিছুক্ষণ আগেই এই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে যখন পানিতে ঢেকে গেছে, সেই মুহূর্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ এবং যারা কর্মজীবী, যারা দিন আনে দিন খায় এবং এই রাজধানী ঢাকায় যাদেরকে রাজপথে কাজ করে বেঁচে থাকতে হয়। একই সঙ্গে আমরা এই নিউ মার্কেট এলাকায় দেখতে পাচ্ছি অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে এবং এই দোকানগুলো বন্ধ রাখার কারণে যারা এখানে সাধারণ দোকানি ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের বেশ লোকসান গুনতে হচ্ছে এবং একই সঙ্গে যখনই বৃষ্টি হয় তখনই এভাবেই এই জায়গাটিতে পানি উঠে যায় বলেও তারা আমাদেরকে অভিযোগ করলেন এবং তারা বললেন যে যেই সরকারই আসে না কেন একের পর এক প্রশাসন বদল হয় কিন্তু এই অবস্থার কোনো পরিবর্তন হয় না। একই সঙ্গে শুধু রাজধানীর এই নিউ মার্কেট নয়, নিউ মার্কেট ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে পানি জমে গেছে। এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা প্রত্যাশা করছেন এই জলাবদ্ধতার সংকট নিরসনে আসলে কোনো প্রতিশ্রুতি না দিয়ে টেকসই সমাধান করবে প্রশাসন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ। জলাবদ্ধতার অভিশাপ থেকে যেন কোনোভাবেই মুক্তি মিলছে না নগরবাসীর। আজকেও আমরা দেখেছি বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন আমরা আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু থেকে কোমর সমান পানি হয়েছে। আবারও কিন্তু টানা বর্ষণ শুরু হয়েছে। আসলে মাঝখানে গত 2 দিন কিন্তু বৃষ্টি কম ছিল, সেই কারণে নগরীতে জলাবদ্ধতা তেমন একটা হয়নি। আবারও গতকাল রাত থেকে আমরা দেখছি কখনো থেমে থেমে কখনো মুষলধারে বর্ষণ হচ্ছে। আজকে সকাল থেকেও ঠিক একই রকম, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে কিন্তু নগরীর যে কাতালগঞ্জ, পাঁচলাইশ, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকায় আমরা দেখেছি আবারও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ যারা আছে তাদেরকে চরম বেকায়দায় এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দরনগরী চট্টগ্রামে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। 43 বছরের রেকর্ড ভেঙে টানা বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। একদিকে টানা বর্ষণ, অন্যদিকে জলাবদ্ধতা। আসলে সাধারণ মানুষের চরম বেকায়দায় পড়ছে। আমরা দেখছি অনেকের যারা যেসব নিচু এলাকা রয়েছে সেই সব জায়গার বিভিন্ন ঘরে কিন্তু আসলে পানি ঢুকে গেছে। এছাড়া বিশেষ করে যারা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছেন এবং যারা সিএনজি ড্রাইভার আছেন, রিক্সা চালক আছেন, তাদেরকেও কিন্তু প্রচুর কষ্ট করে পানির মধ্যে কিন্তু গাড়ি চালাতে হচ্ছে। আসলে বছরের পর বছর পার হয়েছে কিন্তু এই যে চট্টগ্রামের কাতালগঞ্জ, পাঁচলাইশ এলাকার জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর যে মুক্তি মিলেনি, সাধারণ মানুষ অভিযোগ করে বলেছেন আর কতদিন পার হলে এই জলাবদ্ধতার হাত থেকে তাদের মুক্তি মিলবে, সেটি এখন নগরবাসীর সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। তবে আমরা যতটুকু জানি আমাদের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ চলছে, হিজড়া খালের কাজ 68% শেষ হয়েছে। এই হিজড়া খালের কাজ যদি শেষ হয় তাহলে এই এলাকার যে পানি উঠছে সেই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসী ভবিষ্যতে মুক্তি পাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর পাঁচলাইশ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতায় সাধারণ মানুষের দুর্ভোগের খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ভোররাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। বাদজোহর ধানমন্ডির তাকুয়া মসজিদ এবং বিকেলে 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে দাফন করা হবে তাকে। এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আধাবেলা বন্ধ ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট। ইতিহাসের এক নক্ষত্রের পতন, থমকে গেল আইন অঙ্গনের এক পথিকৃতের পদচারণা। রাজনীতির চেনা মাঠ এখন শুধু স্মৃতির। বর্ষিয়ান রাজনীতিবিদ, আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার ভোর 4টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। সংসদীয় রাজনীতি, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনার ইতিহাসে এক উজ্জ্বল নাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার বিদায়ে অভিজ্ঞ এক রাজনীতিককে হারালো বাংলাদেশ। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম জমির উদ্দিন সরকারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা নেন আইন বিষয়ে। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করে দেশের আইন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
রাজনীতিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দেশের বিচারাঙ্গনেও রেখে গেছেন উল্লেখযোগ্য অবদান। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের ভোগান্তি কমাতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, এক কার্ডেই মিলবে বীমা, ব্যাংকিং সুবিধা, বিনিয়োগ ও সম্পদ সুরক্ষা সহ বিভিন্ন জরুরি সহায়তা। উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ প্রবাসীদের। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার পরামর্শ টিআইবির। সাইফুল ইসলামের রিপোর্ট। গতিশীল অর্থনীতিকে সমৃদ্ধ করা কিংবা মন্দা ব্যবসা আর ধসে পড়া রফতানি বাণিজ্যে স্বজন ছেড়ে বিদেশ যাওয়া এসব মানুষই হয়ে ওঠেন অর্থনীতির চালিকা শক্তি কাণ্ডারি। তাদের শ্রমে ঘামে দেশের রিজার্ভ বিস্ফৃত হলেও বিমানবন্দর থেকে প্রবাসে নিজ দেশের দূতাবাসে কতটা মূল্যায়ন পান তারা, সেই প্রশ্ন দীর্ঘদিনের। এবার এই রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে চলতি মাসেই প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এতে বন্ধ হবে বিমানবন্দরে হয়রানি, অগ্রাধিকার পাবেন দূতাবাসে, মিলবে নানা জরুরি সেবা। ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত করে প্রবাসী কার্ড দেওয়া হবে এবং সেটা আশা করি মাসের মধ্যে হয়তো শুরু হতে পারে। এয়ারপোর্টে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, দূতাবাসগুলোতে গেলেও তাদের অগ্রাধিকার পাবে। প্রতিমন্ত্রী জানান, প্রবাসীর আত্মীয় কে কোন মাসে কত টাকা তুলতে পারবে ব্যাংক থেকে এই কার্ডের মাধ্যমে তাও নির্ধারণ করে দিতে পারবেন তারা। এতে একদিকে যেমন কমবে প্রতারণা, হুন্ডির ব্যবহার, তেমনি থাকবে সঠিক হিসাব। টাকা পাঠায় দেশে এসে সেটা নিয়ে তারা একটা সংকটের মধ্যে পড়ে। পরিবারকে একটু সাপোর্ট দেওয়া লাগে, চাইলে ওই কার্ডের সাথে একজনকে সাপ্লিমেন্টারি অ্যাড করে দিতে পারবে যে মাসে সে যেটা অ্যালাউ করবে টাকা, ওই পরিমাণ টাকা তার ওই অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারবে। প্রবাসী কার্ড চালু হলে দেশে ও বিদেশে ভোগান্তি কমবে বলে আশা প্রবাসী বাংলাদেশিদেরও। বিশেষ কার্ডের ব্যবস্থা করে যে কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশেও টাকা তুলতে পারবো, আবার এখানেও একই কার্ড দিয়ে কুয়েতের দিনার তুলতে পারবো। সরকার যাতে এই কার্ডটা নিয়ে যাতে কোনো দুর্নীতির মোকাবেলায় না যায়। তবে তথ্যের সুরক্ষা সহ এই কার্ড তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিচ্ছে টিআইবি, যেন সুবিধার অপব্যবহার না হয়। সত্যিকার অর্থে যারা ন্যায্য প্রাপ্য তারাই পাবেন, নাকি এটার সুবিধা আবার এক শ্রেণীর অসাধু রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সদস্যে এটার মধ্যে আবার অনিয়ম প্রতিষ্ঠা করবে, এই ধরনের বিষয়গুলো দেখা দরকার। সমাজ ও স্থানীয় সরকারি বেসরকারি অফিসে যেন এই কার্ডের মূল্যায়ন নিশ্চিত করতেও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গেল অর্থ বছরে, হয়নি আগের অর্থ বছরের সমান আয়ও। এমন নেতিবাচক অবস্থার মধ্যেই গেল জুনে পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় বেড়েছে ৭৬% বেশি। প্রায় ৫০% করে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, কৃষিজাত ও প্রকৌশলী পণ্যের রফতানি আয়। জাহাজ থেকে রফতানি থেকে আয় বেড়েছে প্রায় ৭০০%। গেল অর্থবছরে পণ্য রফতানি থেকে আয়ের প্রত্যাশা পূরণ না হলেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চমক দেখিয়েছে বেশ কয়েকটি খাত। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে, গেল অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশের সোনালী আঁশ, পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় এসেছে $9.3 কোটি, যা আগের অর্থবছরের তুলনায় ৭৬.৬% বেশি। এ সময় ৫০% কাছাকাছি যেসব খাতের আয় বেড়েছে তার মধ্যে এগিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাত থেকে গেল মাসে আয় এসেছে $১২.৮০ কোটি, যা এক বছর আগের তুলনায় ৪৭.৬৮% বেশি। গেল মাসে ৪৬.৭৭% প্রবৃদ্ধি হয়েছে কৃষিজাত পণ্য রফতানির আয়। এ খাত থেকে এসেছে $৮.৯৬ কোটি। এ সময় প্রকৌশল পণ্য রয়েছে $৫.৪০ কোটি, বছর ব্যবধানে বেড়েছে ৪৪.৭৪%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ইরানের তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাস, চাবাহার, সিরিক সহ ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। আইআরজিসির বিরুদ্ধে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এনে আক্রমণ চালায় ওয়াশিংটন।
এদিকে জবাবে কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আঘাতের দাবি করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে ইরানও সমঝোতা মানবে না বলে সাফ জানিয়েছে তেহরান। এদিকে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় চালিয়ে যেতে সম্মত হয়েছে ইরান। আবারও বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। রূপকথা লিখতে পারলেন না আর্লিং হাল্যান্ড। ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমি টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময় গড়ানো ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহাম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড, সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের 2য় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডি বক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অতিরিক্ত সময় সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামালো ইংল্যান্ড। বন্যায় চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত 35 গ্রাম। টানা বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বেশিরভাগ সড়ক। দেশের বিভিন্ন স্থানেও জলজট। এবং সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি, বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। ধন্যবাদ নিবিড়। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।